আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো? আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। এখন তোমাদের ক্লাস 9 এর কেমিস্ট্রি এর চ্যাপ্টার 8, যেটা কেমিস্ট্রি এন্ড এনার্জি, ওটা নিয়ে আলোচনা শুরু করছি। আজকে আমাদের এই চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস, পিরিয়ড 2। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে বন্ড এনার্জির কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম অ্যান্ড এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি রিলেটেড কিছু টপিক। তাহলে আমরা আলোচনা শুরু করি। ডিসকাশন অফ প্রিভিয়াস টপিকস। আমরা এর আগের ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করছি সেখানে আমাদের কি কি মনে আছে সেটা সম্পর্কে কিছু জিনিস আমরা জানার চেষ্টা করব। প্রথমে এখানে দেখো যে কোশ্চেন দেওয়া আছে, হোয়াট ইজ বন্ড এনার্জি? বন্ড এনার্জি কাকে বলে? আমাদের কারো মনে আছে বন্ড এনার্জি কি? বন্ড এনার্জি কি বলতে পারবো? The energy required to break one mole of a particular type of bond, অথবা বলতে পারি the amount of energy evolved when one mole of a particular type of bond is formed is known as bond energy। তার মানে এক মোল কোনো নির্দিষ্ট প্রকারের বন্ড ভাঙতে যে পরিমাণ এনার্জি লাগবে, অথবা কোনো নির্দিষ্ট টাইপের ওয়ান মোল বন্ড ফর্ম হলে যে পরিমাণ এনার্জি ইভলভ হয় সেটাকে আমরা বলতেছি বন্ড এনার্জি। আচ্ছা, এরপরে কোশ্চেন, হোয়াট ইজ মিন্ড বাই উইচ বন্ড এনার্জি ইজ 464 কিলোজুল পার মোল? অক্সিজেন হাইড্রোজেন বন্ড এনার্জি 464 কিলোজুল পার মোল, এটা বলতে কি বোঝায়? আসলে বন্ড এনার্জি কি সেটার মধ্যে রয়ে গেছে যে বন্ড এনার্জি হচ্ছে এক মোল বন্ড ভাঙলে যে পরিমাণ এনার্জি ইভলভ হয়। তার মানে ওয়েজ বন্ড এনার্জি 464 কিলোজুল পার মোল মিন্স দ্যাট ওয়ান মোল ওয়েজ বন্ড যদি ভাঙে তাহলে আমাদের 464 কিলোজুল এনার্জি প্রয়োজন হবে, উইল বি নিডেড। অথবা if one mole oxygen hydrogen bond is formed, 464 kilojoule energy will be evolved। এটার মানে হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন বন্ড এনার্জি ইজ 464 কিলোজুল পার মোল। আচ্ছা, আজকে আমাদের আলোচনা শুরু করি টুডেজ ডিসকাশন। প্রথমে আমরা এখানে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, ইফ কার্বন হাইড্রোজেন oxygen 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 hydrogen bond energy are respectively 414, 498, 464 kilojoule per mole, then calculate carbon oxygen bond energy from the following equation. ইকুয়েশনটা কি? মিথেন প্লাস অক্সিজেন ইকুয়ালস টু কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার, ডেল্টা এইচ ইজ ইকুয়ালস টু -890 কিলোজুল। তার মানে এই ইকুয়েশনটা ব্যবহার করে আমাদেরকে বের করতে হবে কার্বন অক্সিজেন বন্ড এনার্জির ভ্যালু কত। তাহলে এই ধরনের প্রবলেম আমরা কিভাবে সলভ করব? প্রথমে আমরা দেখি সলিউশন দেখি। প্রথম যে কোশ্চেনটা ইকুয়েশনটা দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, সেই কোশ্চেনটা হুবহু লিখতে হবে। তা গিভেন ইকুয়েশন ইজ কি? মিথেন প্লাস অক্সিজেন ইকুয়ালস টু কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার, সেমিকোলন দিয়ে ডেল্টা এইচ ইজ ইকুয়ালস টু -890 কিলোজুল। আচ্ছা, এখন দেখি আমরা এই যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন রিয়েক্ট করতেছে, কি কি বন্ড ভাঙছে, কয়টা বন্ড ভাঙছে, এবং কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার যখন তৈরি হইতেছে কি কি বন্ড তৈরি হচ্ছে, কয়টা বন্ড তৈরি হচ্ছে, এই বিষয়গুলো আমরা স্পষ্ট কিন্তু ইকুয়েশন থেকে বুঝতেছি না। এই জন্য এই রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্টগুলো স্ট্রাকচারাল ফর্মুলা আমাদের লিখতে হয়। তাহলে কি লিখবো? ইন স্ট্রাকচারাল ফর্ম কি হবে? এটা হচ্ছে মিথেনের স্ট্রাকচারাল ফর্মুলা, এটা অক্সিজেনের স্ট্রাকচারাল ফর্মুলা, এটা 2 মোল, এই জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তাহলে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচারাল ফর্মুলা। এরপর ওয়াটার 2 মোল, 2 ইন্টু ওয়াটার স্ট্রাকচারাল ফর্মুলা। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? কার্বন হাইড্রোজেন এই বন্ডটা, এই বন্ডটা, এই বন্ডটা, এই বন্ডটা, 4টা বন্ড ভাঙতেছে। তাহলে ইন দিস রিঅ্যাকশন 4 মোলস অফ কার্বন হাইড্রোজেন বন্ড। আর কি কি ভাঙতেছে? অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড, সেটা কত? 2 মোল। অ্যান্ড 2 মোল অফ অক্সিজেন অক্সিজেন বন্ডস আর ব্রোকেন। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বন অক্সিজেন একটা বন্ড, একটা বন্ড দুইটা, এবং কার্বন হাইড্রোজেন একটা মলিকুলের মধ্যে একটা, একটা দুইটা, আর 2 মলিকুলের মধ্যে 4টা। তার মানে কি? অ্যান্ড 2 মোলস অফ কার্বন অক্সিজেন অ্যান্ড 4 মোলস অফ অক্সিজেন হাইড্রোজেন বন্ডস আর ফর্মড। আচ্ছা, সেই হিসেবে তাহলে আমাদের ক্যালকুলেশনটা কি হবে? এনার্জি রিকোয়ার্ড ইন বন্ড ব্রেকিং। বন্ড ব্রেকিংয়ে যে এনার্জিটা আমাদের প্রয়োজন হয়
সেটা দেখি। Breaking the bonds equals to 4 into carbon hydrogen bond plus 2 into oxygen oxygen bond, তার মানে 4 মোল কার্বন হাইড্রোজেন বন্ড ভাঙে এবং 2 মোল অক্সিজেন অক্সিজেন বন্ড ভাঙে। কার্বন হাইড্রোজেন বন্ড এনার্জি হচ্ছে 414 কিলোজুল পার মোল এবং অক্সিজেন অক্সিজেন হচ্ছে 498 কিলোজুল পার মোল। তার মানে টোটাল ক্যালকুলেট করলে আমাদের দাঁড়াচ্ছে কত, 2652 কিলোজুল এনার্জি। আচ্ছা, ধরে নিলাম that carbon oxygen bond energy is equals to x kilojoule per mole. কার্বন অক্সিজেন বন্ড এনার্জি হচ্ছে x কিলোজুল পার মোল। তাহলে আমরা যেভাবে এনার্জি ইভলভ হয় বন্ড ফরমেশনে সেটা হিসাব করি। সো টোটাল এনার্জি ইভলভ ইন দি বন্ড ফরমেশন অফ বন্ডস। তার মানে এই বন্ডগুলো যে তৈরি হয়, কি কি বন্ড তৈরি হয়, 2 মোল কার্বন অক্সিজেন বন্ড তৈরি হয় এবং 4 মোল অক্সিজেন হাইড্রোজেন বন্ড তৈরি হয়। এক্ষেত্রে টোটাল কি পরিমাণ এনার্জি ইভলভ হচ্ছে। এক্ষেত্রে আমরা দেখি কার্বন অক্সিজেন বন্ড এনার্জি হচ্ছে এক্স কিলোজুল, যেহেতু 2 দিয়ে মাল্টিপ্লাই তাহলে 2x। অক্সিজেন হাইড্রোজেন বন্ড এনার্জি হচ্ছে 464, যেহেতু 4 মোল 4 দিয়ে মাল্টিপ্লাই, তার মানে আমাদের ক্যালকুলেট করলে আমাদের দাঁড়াচ্ছে 2x প্লাস 1856 কিলোজুল এনার্জি। তাহলে আমাদের দেখো, আমাদের শুরুতেই যে ইকুয়েশনটা ছিল সেটার মধ্যে কি ছিল, ইকুয়েশনটা ছিল হচ্ছে সেক্ষেত্রে আমাদের ডেল্টা এইচ ছিল হচ্ছে 890 কিলোজুল। 890 কিলোজুল এনার্জি কি প্রডিউস হয়। তার মানে যেহেতু ডেল্টা এইচটা নেগেটিভ, তার মানে এক্সোথার্মিক রিঅ্যাকশন, তার মানে ওভারঅল রিঅ্যাকশনে 890 কিলোজুল এনার্জি প্রডিউস হয়। তার মানে রিঅ্যাকশনটা এক্সোথার্মিক, সো রিঅ্যাকশন ইজ এক্সোথার্মিক, যেহেতু ডেল্টা এইচ নেগেটিভ। এক্সোথার্মিক রিঅ্যাকশন তার মানে যে পরিমাণ এনার্জি ইভলভ হয় বন্ড ফরমেশনে, এটা হচ্ছে বন্ড ব্রেকিং এনার্জির থেকে বেশি। তার মানে 2652 কিলোজুল এনার্জি, যেটা বন্ড ব্রেকিং এনার্জি, এটা হচ্ছে ছোট। আর 2x প্লাস 1856 কিলোজুল এনার্জি, এটা হচ্ছে বড়। তাহলে এখানে কি হবে, হিয়ার এনার্জি রিলিজড ইন বন্ড ফরমেশন ইজ গ্রেটার দেন এনার্জি অ্যাবজর্বড ইন বন্ড ব্রেকিং। বন্ড ব্রেকিং এর যে পরিমাণ এনার্জি আমাদের প্রয়োজন হয়েছে বন্ড ফরমেশনে, তার চেয়ে বেশি এনার্জি। তাহলে সো 2652 যেটা হচ্ছে বন্ড ব্রেকিং এনার্জি মাইনাস যেটা বন্ড ফরমেশন এনার্জি 2x প্লাস 1856 কিলোজুল, এটা যে মাইনাস করি তাহলে আমাদের ওভারঅল যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 890, সেটা হবে নেগেটিভ। যেহেতু আমাদের ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাটা মাইনাস হচ্ছে, তাহলে ওভারঅল ডেল্টায় সেটা হচ্ছে নেগেটিভ। তার মানে এখন যদি আমরা সলভ করে 2x বাম দিকে রাখি আর সব ফিগারগুলোকে ডান দিকে নিয়ে যায়, তো ওভারঅল আমাদের 2x সমান দাঁড়াচ্ছে কি 1686। সুতরাং x সমান হচ্ছে 843 কিলোজুল। তার মানে কি, হ্যান্স কার্বন অক্সিজেন বন্ড এনার্জি ইজ 843 কিলোজুল। কথা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমাদের এর পরের টপিকটাকে দেখো, এক্সপ্লেইন ডিফারেন্ট ইউজেস অফ কেমিক্যাল এনার্জি। কেমিক্যাল এনার্জি কোথায় কোথায় ইউজ হয় সেটা আমরা এখন দেখব। অ্যান্সার, ইউজেস অফ কেমিক্যাল এনার্জি। দেখি 1 নম্বর পয়েন্ট হচ্ছে বার্নিং অফ ফুয়েল। তার মানে যত ফুয়েল আমরা বার্ন করি, সেটা আমরা মিথেন গ্যাস আমাদের বাসা বাড়িতে, বা এলপিজি, এলএনজি, সিএনজি, তারপরে আমাদের যে গাড়ির মধ্যে পেট্রোল ডিজেল যেগুলো বার্ন হচ্ছে, ইভেন কয়লা বার্ন হচ্ছে, সবগুলোর মধ্যে কিন্তু কেমিক্যাল এনার্জি থাকে। ফটোসিনথেসিস প্রসেসে প্ল্যান্ট যে সানলাইটটা অ্যাবজর্ব করছিল, এটা কেমিক্যাল এনার্জি আকারে এই ফুয়েলগুলোর মধ্যে থেকে যায়। তাহলে মিথেন ইজ দ্য মেইন ইনগ্রেডিয়েন্ট অফ ন্যাচারাল গ্যাস। হোয়েন মিথেন বার্নস, it produces carbon dioxide, water vapor, light, heat and light energy. কথা বুঝতে পারছি? 2 নম্বর দেখি কেমিক্যাল এনার্জির কোথায় ইউজ হয়, ফায়ার ওয়ার্কস। তার মানে যে সমস্ত পটকাবাজি যেগুলো ফুটে, এগুলোর মধ্যে কেমিক্যাল এনার্জি থাকে। কেমিক্যাল এনার্জি আকারে এনার্জিটা জমা থাকে। পরবর্তীতে কি হয়, the chemical substances inside the fireworks react with each other and chemical energy in them produces light, sound and mechanical energy. তার মানে যখন বাজি ফুটে দেখো যে আওয়াজ হয়, ঠুস ঠাস সাউন্ড হয়, আওয়াজ হয়, এবং এরকম রাত্রে অন্ধকার যখন এরকম
আতশবাজি ফুটে, আকাশে বিভিন্ন বর্ণের বিভিন্ন কালারের লাইট দেখা যায়। তার মানে লাইট, সাউন্ড এবং মেকানিক্যাল এনার্জি তৈরি করে। তারপর আমরা দেখতে পাচ্ছি ড্রাই সেল। আমরা যে ড্রাই সেল পেন্সিল ব্যাটারিগুলো ব্যবহার করি, এগুলোর মধ্যে আগে থেকে কেমিক্যালস থাকে। যখন আমরা ড্রাই সেলটা যে কোনো একটা খেলনার মধ্যে দিয়ে দিই অথবা রিমোট কন্ট্রোলের মধ্যে রাখি, দেখবো যে রিমোট কন্ট্রোল চলতেছে। তার মানে এখানে কেমিক্যাল এনার্জি কি হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। তার মানে কেমিক্যাল ingredients inside a dry cell react with each other, so chemical energy is transformed into electrical energy. Even Daniel cell, এই যে আমাদের বাসা বাড়িতে যে স্টোরেজ সেল যেগুলো আছে, এগুলোর মধ্যেও অনেক দেখা যায় যে কেমিক্যাল রিয়েকশন হয়। এই যে যেগুলো গ্যালভানিক সেল, কেমিক্যাল রিয়েকশনে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। Daniel cell following reaction takes place in Daniel cell, zinc plus copper sulfate, zinc sulfate plus copper। এখানে কি হয়, this reaction turns chemical energy into electricity, that means electrical energy. এখন আমরা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি রিলেটেড একটা টপিক, অ্যাসিড ড্রেন। অ্যাসিড ড্রেন কাকে বলে সেটা জানার চেষ্টা করব। নর্মালি রেইন ওয়াটার ইজ স্লাইটলি অ্যাসিডিক, pH 5 to 5.6 due to the carbonic acid formed from carbon dioxide in atmosphere. নর্মালি বাতাসে কার্বন ডাইঅক্সাইড থাকে, সব জায়গার বাতাসেই থাকে। আর্থ সার্ফেসের বাতাসে আছে, পাহাড়ের উপরে বাতাসে আছে, বাংলাদেশের বাতাসে আছে, আমেরিকার বাতাসে আছে, মরু অঞ্চলে আছে, এরকম সাগরের উপরে বাতাসে আছে, বনের উপরে বাতাস আছে, শহরের উপরে বাতাসে আছে, সব জায়গায় কার্বন ডাইঅক্সাইড থাকে। আর যখন বৃষ্টি হয়, বৃষ্টির পানি কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়েক্ট করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। আর অ্যাসিডটা এক, যেহেতু বৃষ্টির পানির সাথে কার্বনিক অ্যাসিড ডিজলভ থাকে, সেজন্য বৃষ্টির পানি একটা অ্যাসিডিক হয়ে থাকে। আচ্ছা, পিএইচ সম্পর্কে আমরা একটু ধারণা নিই। পিএইচ স্কেল হচ্ছে 0 থেকে 14, 0 থেকে 14। সেই জন্য পিএইচ স্কেলের যেটা 7, এটা হচ্ছে নিউট্রাল। 7-এর কম, পিএইচ যদি 7-এর কম থাকে সেটা হচ্ছে অ্যাসিডিক, পিএইচ যদি 7-এর বেশি থাকে সেটা বেসিক। 7 হচ্ছে নিউট্রাল। বৃষ্টির পানির পিএইচ হচ্ছে 5 থেকে 5.6। নর্মালি বৃষ্টির পানি একটু অ্যাসিডিক হয়েই থাকে, বাট এই বৃষ্টিটাকে আমরা কিন্তু অ্যাসিড ড্রেন বলি না। But acid rain is caused when sulfur oxide and nitrogen oxide are washed out from the atmosphere by rainwater, but that means rain, as acid and pH of the rainwater decreases below 5.6. তার মানে বাতাসে যদি সালফার অক্সাইড বা নাইট্রোজেন অক্সাইড এগুলো থাকে, বৃষ্টির পানির সাথে যখন এই অক্সাইডগুলো মিশে অ্যাসিড আকারে মাটিতে পড়বে, তখন এই এই রেইনটাকে আমরা অ্যাসিড রেইন বলি। কারণটা কি, তখন বৃষ্টির পানির পিএইচ কিন্তু 5 পর্যন্ত থাকে না, 5.6, দ্যাট মিনস 5 এর নিচে নেমে যায়, 5 বা 5.6 এর নিচে নেমে যায়, তখন ওই বৃষ্টিটাকে আমরা অ্যাসিড রেইন বলি। নর্মালি বৃষ্টির পানির অ্যাসিড রেইন যখন হয়, পিএইচ এরকম 4 বা 3.5 এরকম হয়ে যায়, এবং এই বৃষ্টিটাকে আমরা কি বলি, অ্যাসিড রেইন। তাহলে দেখো অ্যাসিড রেইন যখন হয় তখন কি কি ধরনের অ্যাসিড তৈরি হয়। সালফার ডাইঅক্সাইড যদি বাতাসে থাকে, বৃষ্টির পানির সাথে মিশে এটা সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে। সালফার ট্রাইঅক্সাইড যদি বাতাসে থাকে, বৃষ্টির পানির সাথে মিশে এটা সালফিউরিক অ্যাসিড তৈরি করে। ইভেন নাইট্রোজেন ডাইঅক্সাইড যদি বাতাসে থাকে, সেটা বৃষ্টির পানির সাথে মিশে নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড তৈরি করে। ইভেন নাইট্রোজেন ডাইঅক্সাইড বাতাসে অক্সিজেন এবং বৃষ্টির পানি মিশে এবং নাইট্রিক অ্যাসিডও তৈরি করে। আর এই অ্যাসিডগুলো যখন বৃষ্টির সাথে মাটিতে নেমে আসে বৃষ্টির পানির সাথে, তখন এই রেইনটাকে আমরা বলি অ্যাসিড রেইন। অ্যাসিড রেইনের ইফেক্ট কি? অ্যাসিড রেইন যদি হয় আমাদের এনভায়রনমেন্টের কি কি ক্ষতি হয়? ইফেক্টস অন এনভায়রনমেন্ট, it can have harmful effects on plants, aquatic animals, that means environment and infrastructure, এগুলোর ক্ষতি করে। কিভাবে করে দেখি, অ্যাসিড রেইন ডাজ নট ইউজুয়ালি কিল ট্রিজ ডিরেক্টলি। সরাসরি গাছের উপর অ্যাসিড রেইন পড়ছে, গাছটার সাথে সাথে মরে গেছে বা পড়ে গেছে, ঠিক তা না। এরা কি করে, প্রথম বৃষ্টির পানি যখন মাটিতে পড়ে, মাটির পিএইচ লেভেল তো কমে যাবে, পিএইচ লেভেল কমে গেলে মাটির ফার্টিলিটি এমনিই নষ্ট হয়ে যায়। এছাড়াও এটা কি হয়, ইনস্টেড ইট ডিজলভস দ্য নিউট্রিয়েন্টস অ্যান্ড হেল্পফুল মিনারেলস ইন দি সয়েল অ্যান্ড দেন ওয়াশ দেম অ্যাওয়ে ফ্রম দি সয়েল। এগুলো অ্যাসিড রেইন যখন হবে, মিনারেলসগুলোকে ধুয়ে মাটিতে নিয়ে যায়। তো মাটি থেকে ধুয়ে যদি নিয়ে যায়, পানির সাথে ধুয়ে মুছে নিয়ে যায়, স্বাভাবিকভাবে মাটির ফার্টিলিটি কমে যাবে। অ্যাট দি সেম টাইম দি অ্যাসিড রেইন কজেস the release of toxic aluminum into the soil.
মাটিতে অ্যালুমিনিয়ামগুলো যে ফরম্যাটে ছিল সেটাকে রিলিজ করে দেয়, সেটাও অ্যালুমিনিয়াম টক্সিসিটির সৃষ্টি করে, এই একটা সমস্যা। আবার কি হয় দেখি, অ্যাসিডিক রেইন ওয়াটার ক্যান লিচ অ্যালুমিনিয়াম ফ্রম সয়েল clay particle and then flow into streams and lakes. Even অ্যালুমিনিয়ামটা ক্লে থেকে বের করে, ক্লে পার্টিকেল থেকে বের করে পানির সাথে ধুয়ে এরকম পানির ফ্লোয়ের সাথে লেক, ক্যানেল এগুলোর মধ্যে নিয়ে যায়। এটা আর একটা সমস্যা, পানি পলিউটেড হয়। It makes aquatic environment acidic, which makes the survival of the fish and living bodies tough. তার মানে পানির যদি পিএইচ লেভেলটা কমে যায়, অ্যাসিডিক হয়ে যায়, স্বাভাবিক অ্যাকুয়াটিক অ্যানিমালসের হ্যাবিটেটটা নষ্ট হয়ে যায়, ওদের বেঁচে থাকাটা কষ্টকর হয় এবং মারা যায়। Acid rain damages buildings and structures because it dissolves the stone and corrodes the metal that is exposed to the weather. তার মানে অ্যাসিড রেইন যদি এরকম, যেমন আমাদের যে ফ্লাইওভার বা ওভারব্রিজ এগুলোর মধ্যে পড়ে, এগুলো মেটাল দিয়ে তৈরি, তখন এই মেটালগুলো কি হবে, করোডেড হবে। ইভেন স্টোন যেগুলো আছে বিভিন্ন ইনস্টলেশনের, এগুলো ক্ষতিগ্রস্ত হবে। এগুলো স্টোনগুলো তো মূলত ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, স্বাভাবিক এগুলোরও ড্যামেজ হবে। অ্যাসিড রেইন রিয়েক্টেড উইথ মার্বেল, এই যে মার্বেল পাথর, এগুলো এক ধরনের ক্যালসিয়াম কার্বনেট অফ দি তাজমহল অ্যান্ড কজিং ড্যামেজ টু হেরিটেজ স্ট্রাকচার। তাজমহলটা ছিল যমুনা নদীর পাড়ে, ওই নদীর পাড়ে অনেকগুলো ইন্ডাস্ট্রি ছিল, এখান থেকে যে সমস্ত গ্যাস ধোঁয়া বেরোতো এগুলোর মধ্যে সালফার ডাইঅক্সাইড জাতীয় গ্যাস থাকতো, যেটা অ্যাসিড রেইনের কারণ। অ্যাসিড রেইনের কারণে এইরকম তাজমহলের অনেকগুলো মার্বেল পাথরের এরকম ক্ষতি হয়ে গেছে। কথা বুঝতে পারছি? এখন দেখি, এখন আমরা আর একটা টপিক শিখবো, সেটা হচ্ছে ফসিল ফুয়েল। ফসিল ফুয়েল কি? তাহলে plants store energy in their body from sunlight by photosynthesis. তার মানে ফটোসিনথেসিস প্রসেসে প্ল্যান্টগুলো কি করে, সূর্যের যে লাইট, এই লাইট এনার্জিটা তার বডির মধ্যে জমা করে। অ্যানিমালস গেট এনার্জি ফ্রম প্ল্যান্টস। আমরা যখন ভাত, আলু, রুটি এইসব আমরা খাই, প্ল্যান্ট প্রোডাক্ট খাই। ইভেন যেগুলো হার্বিভোরাস অ্যানিমাল, তারাও ঘাস, লতা পাতা খেয়ে থাকে, তার মানে তারা কি করে, তারাও সেই এনার্জিটা পেয়ে থাকে। Animals get energy from plants. Due to the geological and climate change, the dead bodies of these plants and animals are trapped between two porous rock stone layer under marshland and sand layer. On decaying, these plants and animal bodies under high temperature and pressure, in absence of air for thousand years, converted to and stored in the earth as a petroleum, coal and natural gas. These are called fossil fuel. তার মানে অনেক হাজার হাজার এরকম কোটি কোটি বছর আগে প্ল্যান্ট, পৃথিবী প্রায় পুরোটাই বন জঙ্গলে বিস্তৃত ছিল। এই সমস্ত প্ল্যান্ট অ্যানিমেল বডিগুলো বিভিন্ন জিওলজিক্যাল কারণে যদি মাটির নিচে ইম্পোরাস রক লেয়ার নিচে চাপা পড়ে ডিকম্পোজ হয় না, এগুলো বরং কনভার্টেড হয়ে গেছে। প্ল্যান্ট বডিগুলো কনভার্ট হয়ে হয় কোল, অ্যানিমেল বডিগুলো কনভার্টেড হয়ে ন্যাচারাল গ্যাস এবং পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোলিয়াম অয়েল তৈরি করে। এ মূলত কোল, পেট্রোলিয়াম অয়েল, ন্যাচারাল গ্যাস, এই তিনটাকে আমরা বলতেছি ফসিল ফুয়েল। কথা বুঝতে পারছি? এর পরের টপিক, হোয়াট ইজ মিন্ড বাই পিওর ফুয়েল। ফসিল ফুয়েল আর একটা জিনিস হচ্ছে পিওর ফুয়েল কি, ইমপিওর ফুয়েল কি। পিওর ফুয়েল দেখি, the fuel which on burning does not produce harmful substances for human health and environment is called pure fuel. যে সমস্ত ফুয়েল বার্ন হয় পরিবেশের জন্য ক্ষতিকর কোনো উপাদান তৈরি করে না, এগুলোকে আমরা বলি পিওর ফুয়েল। কারণ ফুয়েল যেগুলো বার্ন হয় এগুলো কার্বন ডাইঅক্সাইড তৈরি করবেই। Fuels, particularly wood, natural gas, petroleum, when burns produces carbon dioxide and water vapor and heat. ফুয়েল যখন বার্ন হবে তখন এগুলো তৈরি হবেই হবে। আচ্ছা, তাহলে এগুলো তৈরি হলে তখন এই ফুয়েলটাকে কিন্তু আমরা ইমপিওর ফুয়েল বলতেছি না। কিন্তু যদি যদি ক্ষতিকর কোনো গ্যাস তৈরি না হয় তাহলে কিন্তু এটা পিওর ফুয়েল। হোয়াট ইজ মিন বাই ইমপিওর ফুয়েল? ইমপিওর ফুয়েল কোনটাকে বলতেছি,
তাহলে হোয়াট ইজ meant by impure fuel? If fuel contains particularly sulfur and nitrogen containing compound, then on burning of fuel, various oxides of nitrogen and sulfur harmful to health and environment is produced. These are called impure fuel. তার মানে যে সমস্ত ফুয়েল বার্ন হলে সালফার এবং নাইট্রোজেন কম্পাউন্ড গুলো বার্ন হয়ে কি হয়, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এই জাতীয় গ্যাস তৈরি করে, এই ধরনের ফুয়েলগুলোকে আমরা বলি ইম্পিউর ফুয়েল। বিশেষ করে কোল যখন বার্ন হয়, অনেকগুলো কোলের মধ্যে এরকম সালফার থাকে, এই সালফারগুলো যখন বার্ন হয় তখন সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। তার মানে এই ধরনের কয়লাগুলোকে আমরা বলি ইম্পিউর ফুয়েল। এরপর আমরা একটা টপিক দেখি, ফটোকেমিক্যাল স্মোক। Smoke of automobile contains nitrogen dioxide and volatile organic compounds যেমন unburned methane. Then these pollutants react in presence of sunlight. It produces mixture of secondary pollutants that causes brown haze above the cities. It is called photochemical smoke. তার মানে photochemical smokeটা কি? photochemical smoke হচ্ছে অটোমোবাইল, তার মানে গাড়ি ঘোড়া, যে প্রাইভেট কার, বাস, ট্রাক এগুলো যখন চলে রাস্তাঘাটে, তখন দেখবে যে বিশেষ করে ঢাকা শহরে এরকম বিজি শহরে এগুলোর নাইট্রোজেন ডাইঅক্সাইডের মতো এরকম পলিউটেন্ট তারা রিলিজ করে। ইভেন যে সমস্ত ফুয়েলগুলো বার্ন হয় না, আনবার্ন মিথেন গ্যাস, এটাও এরকম রিলিজ হয়। এইগুলো এক ধরনের পলিউটেন্ট। এই পলিউটেন্টগুলো সূর্য আলোর উপস্থিতিতে রিয়েক্ট করে ভিন্ন ধরনের কিছু পলিউটেন্ট গ্যাস তৈরি করে, যেটা সেকেন্ডারি পলিউটেন্ট বলতেছি। এগুলোই শহরে এরকম আকাশের উপরে ব্রাউন হ্যাজ, এক ধরনের কুয়াশার মতো বাদামি বর্ণের কুয়াশার সৃষ্টি করে। এটাকে আমরা বলতেছি ফটোকেমিক্যাল স্মোক। এরপরে আমরা দেখি গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস ইফেক্ট কি, হোয়াট ইজ ইটস কনসিকুয়েন্স। হোয়াট ইজ গ্রিন হাউস ইফেক্ট, এটা আমরা অনেক আগে থেকেই জানি, এখন আবার আমরা আরেকবার দেখি। ফর ডিফারেন্ট রিজনস, in one side we are destroying the plants and on other side increasing the use of fuel to meet the modern lifestyle. Amount of carbon dioxide is increasing in atmosphere day by day. তার মানে একদিকে আমরা গাছপালা কাটতেছি, অন্যদিকে আমরা বেশি বেশি পরিমাণে ফসিল ফুয়েল বার্ন করতেছি। দুইটার কম্বাইন্ড রেজাল্ট হিসেবে কি, বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইড ইজ এ হেভি গ্যাস, সো ইট স্টেজ নিয়ার টু দ্য আর্থ সারফেস। এটা সাধারণত একটু ভারী ভারী হওয়ার কারণে আর্থ সারফেসের উপরেই বেশি থাকে, কনসেন্ট্রেশন বেশি থাকে। Heat absorbing capacity of carbon dioxide is high, so carbon dioxide can absorb heat and can trap the heat. This is why atmospheric temperature is increasing day by day, which is called global warming. This phenomenon of this temperature increase by carbon dioxide gas is called greenhouse effect, and carbon dioxide is called the greenhouse gas. তার মানে কার্বন ডাইঅক্সাইড যেহেতু একটু ভারী, আর্থ সারফেসের উপরে এটা কনসেন্ট্রেশনটা বেশি থাকে, এটা সাধারণত হিট অ্যাবজর্ব করতে পারে। এটা হিট অ্যাবজর্ব করার কারণে প্রত্যেক দিন একটু 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 হিট অ্যাবজর্ব করতে করতে পৃথিবীর টেম্পারেচার বেড়ে যাচ্ছে। এটাকে বলতেছে গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস ইফেক্ট। এবং এটার পরে কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা কি বলতেছি, একটা গ্রিন হাউস গ্যাস। তার কনসিকুয়েন্সটাকে গ্রিন হাউস ইফেক্টের, ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং গ্রিন হাউস or greenhouse effect, ice of the polar region is melting, thus increasing the sea level. For this reason, many countries, including Bangladesh, are at risk of being submerged. Due to global warming, weather gets warmer, evaporation from both land and sea increases. This causes drought and crop failure in some regions of the world. The extra water vapor in the atmosphere will fall again as extra rain, which causes flood in other parts of the world. On the other hand, other gases produced from the burning of fuels polluting the air by different chemical reactions and destroying the balance of the components in air and causing অ্যাসিড ড্রেন অ্যান্ড ফটোকেমিক্যাল স্মোক। তার মানে কি, গ্রিন হাউস ইফেক্টের জন্য একটা তো হচ্ছে সমুদ্রের যে মেরু অঞ্চলে, দুই মেরু অঞ্চলে যে বরফগুলো গলতেছে, বরফগুলো গলার কারণে সি লেভেল রাইজ করতেছে। অন্যদিকে পৃথিবীর টেম্পারেচার বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়ার কারণে পানি অনেক বেশি ইভাপোরেট হচ্ছে,
একদিক দিয়ে পানি বেশি ইভাপোরেট হওয়ার কারণে একদিক দিয়ে মরুকরণ তৈরি হইতেছে, অন্যদিক দিয়ে এই ওয়াটার ভেপর যায় অন্যদিকে বেশি বৃষ্টিপাত হচ্ছে, সেখানে এরকম বন্যা ফ্লাড হচ্ছে। আবার কিছু কিছু গ্যাস যেগুলো আমাদের কি করে ফটোকেমিক্যাল স্মোকেরও কারণ হয়। আর এই হচ্ছে গ্রিন হাউস ইফেক্টের ফলাফল। এরপর আমরা একটা টপিক দেখি, সেটা হচ্ছে ওজোন লেয়ার ডিপ্রেশন এবং ইটস কনসিকুয়েন্স। ওয়েন সিএফসি গ্যাসেস, এটাই মূলত ওজোন লেয়ার ডিপ্রেশনের জন্য দায়ী, সিএফসি গ্যাস। When CFC gases reaches the upper atmosphere, that means ozone layer, they are first degraded by UV radiation, then produce a free fluorine atom. This fluorine atom then breaks up millions of ozone molecules. In this way, CFCs cause corrosion at atmospheric ozone layer and decreasing the thickness of the layer or causing the hole to this layer. It is called ozone layer depletion. তার মানে সিএফসি গ্যাসগুলো আস্তে 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 ইভাপোরেট হয়ে যখন আর্থের এরকম আপার সারফেসে উঠে গেছে, ওজোন লেয়ারের সাথে হচ্ছে, তখন এটা কি করে, সূর্য থেকে আসা ইউভি রে দ্বারা এটা ভেঙে ওজোন ক্লোরিন অ্যাটম তৈরি করে। ক্লোরিন অ্যাটমটাই কিরকম, একটা ক্লোরিন অ্যাটম লক্ষ লক্ষ ওজোন মলিকুলকে ভাঙে। এটাকে এর ফলে কি হয়, ওজোন লেয়ার যে থিকনেসটা কমে যাচ্ছে, এটাকে বলতেছে ওজোন লেয়ার ডিপ্লেশন। ওজোন লেয়ার ডিপ্লেশনের ফলে কি হচ্ছে, ওজোন লেয়ার অ্যাক্টস অ্যাজ এ ফিল্টার অফ সান রেজ এন্ড প্রিভেন্টস দি various ultraviolet rays present in sunlight to enter into the earth. Depletion of ozone layer has a consequence on humans, animals, and plants. This results higher UV radiation reach on the earth and causes skin cancer. কারণ ওজোন লেয়ারটা যদি ক্ষয় হয়ে যায়, এখান দিয়ে সূর্য থেকে ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রে আর্থ সারফেসে চলে আসবে। আর এই ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রে এক্সপোজারে যে সমস্ত প্ল্যান্ট অ্যানিমেলসের আসবে, তাদের স্কিন ক্যান্সারের মতো এরকম ক্ষতিকর রোগ হতে পারে। তার মানে এখন আর দুইটা টপিক দেখি। একটা হচ্ছে ইথানল ইজ কল্ড বায়োফুয়েল। ইথানলকে কেন বায়োফুয়েল বলি? ইথানল ইজ অ্যান অর্গানিক chemical product which is produced from starch থেকে তৈরি হয়, like corn and potato, sugarcane, etc. by fermentation reactions. This is why ethanol is called biofuel. তার মানে ইথানল এই সমস্ত স্টার্চ জাতীয় সাবস্টেন্স এগুলো থেকে তৈরি হয় ফার্মেন্টেশন প্রসেসে, এই জন্য এটাকে বলতেছে বায়োফুয়েল, বায়োলজিক্যাল ফুয়েল। আচ্ছা, হোয়াট ইজ পাওয়ার অ্যালকোহল? পাওয়ার অ্যালকোহলকে, ইথানলটাকে পাওয়ার অ্যালকোহল বলতেছি কেন বলতেছি, ইথানল ইজ এ ফ্লেমেবল লিকুইড কেমিক্যাল সাবস্টেন্স। Ethanol on burning produces heat like fossil fuels. Fossil fuel যেভাবে হিট প্রডিউস করে, ইথানল ঠিক একই রকম হিট প্রডিউস করে। সো ইথানল ক্যান বি ইউজড ইন হিট ইঞ্জিনস লাইক fossil fuels and can run industries, vehicles, aeroplanes, ships, etc. Ethanol mixing with petroleum is used in heat engines as fuel, ফুয়েলের মতো এটা ইউজ হয় কোথায়, ইন ব্রাজিল, নর্থ আমেরিকা অ্যান্ড আদার ডেভেলপড কান্ট্রিজ। সো দিস টাইপস অফ অ্যালকোহলিক মিক্সার ইজ কল্ড পাওয়ার অ্যালকোহল। আচ্ছা, এখন আমরা এক্সারসাইজ দেখি। হুইচ ওয়ান ইজ ফসিল ফুয়েল? কোনটা ফসিল ফুয়েল? এক নম্বর দেখি আমরা কোল, দুই নম্বর পেট্রোলিয়াম অয়েল, তিন নম্বর ন্যাচারাল গ্যাস। হ্যাঁ, এই তিনটাকে আমরা ফসিল ফুয়েল বলি। তাহলে অ্যান্সার কি? ডি, 1 2 3 তিনটা। হুইচ ওয়ান ইজ গ্রিন হাউস গ্যাস? কোনটা গ্রিন হাউস গ্যাস? কার্বন ডাইঅক্সাইড, ইয়েস কার্বন ডাইঅক্সাইড। মিথেন, হ্যাঁ ইয়েস মিথেন। তিন নম্বর ওয়াটার বাফার, হ্যাঁ ওয়াটার বাফার অফ গ্রিন হাউস গ্যাস। তার মানে অ্যান্সার কি হবে? ডি, 1 2 3 তিনটাই। হুইচ ওয়ান ইজ বায়োফুয়েল? কোনটাকে বায়োফুয়েল বলি? পেট্রোলিয়াম, বি কোল, সি ন্যাচারাল গ্যাস, ডি ইথানল। ইথানলকে বলা হয় বায়োফুয়েল। এখন আমরা হোমওয়ার্ক দেখব। আমরা আমরা আজকে ক্লাস শেষে বাড়ি যেয়ে বাড়িতে কি কি করবো, এই কোশ্চেনগুলো মুখস্থ করবো। হোয়াট ইজ অ্যাসিড রেইন? অ্যাসিড রেইন কাকে বলে? হোয়াট ইজ ফসিল ফুয়েল? ফসিল ফুয়েলটা কি? হোয়াট ইজ মিন বাই পিওর ফুয়েল? পিওর ফুয়েল বলতে কি বোঝায়? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।